ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে জানালেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার আশ্বাস। বিদ্যুৎ জ্বালানি খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিকল্পনা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। অতীতে শতভাগ বিদ্যুতের নামে জ্বালানি ব্যবস্থাপনা ধ্বংসের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন। আর দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার ডক্টর ইউনূসের সাথে সংস্থাটির প্রধান ফকলার টুর্কের আলোচনায় মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন টুর্ক। এছাড়া বিগত সরকারের সময় গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহীদের সমন্বয়ক ক্যারি ক্যানেডির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অনেকগুলো ইন্টারন্যাশনাল যে মানবাধিকার সংস্থা আছে তাদের একটা ছিল যে যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটা এটা এনশিওর করা হয়, যে আয়নাঘরগুলো ছিল, এই বিষয়ে যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় এবং এই তদন্তের ফলে যেই সমস্ত জায়গায় আয়নাঘর কিভাবে ওইটা হয়েছে, ওই আয়নাঘরের মানে লোকেশনগুলো কি সে বিষয়ে এইটার জন্য খুবই একটা ভালো তদন্ত হয়, এটা তারা আশা করছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতার ঘোষণা দেয়। এর মধ্যে $2 বিলিয়ন নতুন করে হওয়া সংস্কার কাজের জন্য আর $1.5 বিলিয়ন চলমান সংস্কার প্রকল্পগুলোতে। বাংলাদেশ পুনর্গঠনে জুলাই অভ্যুত্থানকে বড় সুযোগ অবহিত করে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকে আরও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে, বাংলাদেশের ডিজিটাইজেশন, বাংলাদেশের এন্টি করাপশন এফার্টস, বাংলাদেশের লিকুইডিটি সাপোর্ট, বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস, এনার্জি এবং পাওয়ার সেক্টর, প্রত্যেকটা কিছু বিষয়ে তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। এরপর সাধারণ পরিষদ অধিবেশনের অপর এক সাইডলাইন বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌর বিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহের কথা জানায়। চীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়ান বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে এই সরকারের সফলতার বিষয়ে চীন আত্মবিশ্বাসী। চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরও সুদৃঢ়, আরও ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সাইডলাইন অপর একটি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসাবে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোজের সাথেও দেখা করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক টাইমসের প্রধান কার্যালয়ে বিখ্যাত ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক জানি গুটওয়েলের হাতে জুলাই আন্দোলনের গ্রাফিতির অ্যালবাম তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত নির্বাচনের পর এ বিষয়ে যে প্রশ্ন ছিল, সম্প্রতি বিএনপি কার্যালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সফরে তা সহজ হয়েছে, সম্পর্ক অনেক ভালো হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব একথা বলেন। তিনি বলেন, ভারতে বড় ইস্যু হচ্ছে নিরাপত্তা। হাইকমিশনারের সাথে বৈঠকে এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে এসে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলোর মুখোমুখি হওয়া। মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে বলে যে অভিযোগ ভারতে তা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, সে বিষয়ে বিএনপি অত্যন্ত উদ্বিগ্ন। রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে ঘটনাগুলো ঘটেছে তা ধর্মীয় ইস্যুতে নয়, রাজনীতি সংশ্লিষ্ট বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন বিএনপি মহাসচিব। The relationship was in question because of the last election, but this time this visit of the High Commissioner in our office has definitely improved the situation, and we will have some confidence at least that the ice has started melting. Bangladesh, India had very good relations all the time, but there were some misunderstandings regarding the relationship of BNP and India. I think that has started melting, and I hope that things will be better this time. They will try to understand our situation. এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ভারতীয় প্রভুদের খুশি করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, ভিনদেশি নাগরিকদের আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটরের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আওয়ামী সরকার জনগণের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজ আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। রাজধানীর মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, গত 17 বছরের লড়াইয়ের কারণেই এখন মানুষের কথা বলার স্বাধীনতা তৈরি হয়েছে। ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানা, এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বিদ্যুৎ জ্বালানি খাতে পরিকল্পনা প্রণয়নে সরকারকে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক আলোচনায় বক্তারা বলেন, শতভাগ বিদ্যুতের নামে জ্বালানি ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে। বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও বিনিয়োগ বাড়াতে সহায়ক নীতিমালা তৈরির চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুতের উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দেওয়া হয়েছিল রাজনৈতিক প্রকল্পের, ফলে টেকসই বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থাপনা তৈরি হয়নি। দেশের টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরে বৃহস্পতিবার যাত্রা শুরু করে বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠানের জোট জেট নেট বিডি। এ উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করার পরামর্শ দেন সরকারকে। শতভাগ বিদ্যুৎ দিয়ে আপনারা মিলিয়নস অফ সোলার হোম সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন। কমার্শিয়ালি ভায়াবল না এরকম জায়গায় আপনি গ্রিড নিয়ে গেছেন ফর ইউর পলিটিক্যাল অ্যাম্বিশন। আমি এত সালের মধ্যে 30 সালের মধ্যে 40,000 মেগাওয়াট করব, ইনফ্লেটেড ডিমান্ড করে আমি 40,000 মেগাওয়াট করে একের পর এক পাওয়ার প্ল্যান্ট খালি ঢুকাচ্ছি, অথচ আমার ডিমান্ড 30 সালে 25,000 মেগাওয়াট, 26,000 মেগাওয়াট, সেখানে আমি টার্গেট করলাম 40,000 মেগাওয়াট। All this excess capacity will be sitting there. জ্বালানি সংকট এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের দুষ্ট চক্রের ভিতরে পড়ে গেছে। উই আর ইন এ ভিশাস সাইকেল। অর্থাৎ উচ্চ মূল্যের জ্বালানি কিনে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে
সেটির সঙ্গে আবার জ্বালানি কিনতে না পারার কারণে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটির জন্য আবার সরকারকে ভর্তুকি করতে হচ্ছে, আবার জ্বালানি যেহেতু কেনা যাচ্ছে না পর্যাপ্ত, যতটুকু কেনা যাচ্ছে তার জন্য আবার ঋণ করা হচ্ছে, সেই ঋণের সুদ আবার বর্ধিত ঋণের সুদ আবার ফিরছে এবং সেটা আমার আগামী দিনের জ্বালানি কেনার সক্ষমতা আবার কমিয়ে দিচ্ছে। বক্তারা বলেন, জ্বালানি ব্যবহারে আমদানি নির্ভরতা কমিয়ে বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। We have the wrong kind of power plants. এই যে 15 বছরে যে লুটপাটের মধ্যে অনেক পাওয়ার প্ল্যান্ট করেছি, আমাদের তাও আরও পাওয়ার প্ল্যান্ট দরকার। কেন দরকার? আমার দরকার হচ্ছে দি রাইট কাইন্ড অফ পাওয়ার প্ল্যান্ট। কিন্তু আমরা কি রকম পাওয়ার প্ল্যান্ট করেছি? বেস লোড পাওয়ার প্ল্যান্ট করেছি। বেস লোড পাওয়ার প্ল্যান্ট আপনার যত বেশি হবে ততই আপনার সমস্যা হবে রিনিউয়েবল এনার্জি আনতে। এখন আমাদের 2030-এর টার্গেট হচ্ছে 20% কমাবো। সেটার উদ্দেশ্যে তারা যেটা করেছে, এনার্জি অডিট রেগুলেশন করে ইন্ডাস্ট্রিগুলোর জন্য এনার্জি অডিটের টার্গেট দিয়েছে। কিন্তু এনার্জি অডিটের টার্গেট ইটসেলফ এনার্জি এফিসিয়েন্সিকে এনশিওর করবে না আনলেস তাদেরকে এনার্জি সেভ করার একটা টার্গেট দেওয়া হয়। সেটা দেওয়া যেতে পারে, সেটা হয়তো প্রথমে কম থাকতে পারে কিন্তু গ্র্যাজুয়ালি এটা বাড়তে পারে। এর কারণ হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর যথেষ্ট এনার্জি এফিসিয়েন্সির সুযোগ আছে। অনুষ্ঠানে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে জ্বালানি রূপান্তরে 14 দফা নাগরিক প্রস্তাবনা উপস্থাপন করে জেট নেট বিডি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে করে কমে এসেছে গত কয়েকদিনের তাপপ্রবাহের প্রভাব। সাগরে লঘুচাপের প্রভাব পড়েছে সারা দেশে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে যানবাহন সংকট, রিকশা ভাড়া বেশি সহ নানামুখী সমস্যায় পড়তে হয়েছে শিক্ষার্থী, অফিসগামী এবং বিভিন্ন পেশার মানুষকে। বৃষ্টি উপেক্ষা করেই অনেকে আবার ভিজেই গন্তব্যে পৌঁছেছেন। মৌসুমী বায়ুর প্রভাবে আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। থেমে থেমে এই বৃষ্টিপাত আরও 2-3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে বিদায় এই বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাত 25 এবং 26 সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সারা দেশের উপরে বিদ্যমান আছে এবং আগামীকাল থেকে অর্থাৎ 27 সেপ্টেম্বর থেকে এই বৃষ্টির পাতের যে ধারা, সে ধারা অনেকটা উন্নতির দিকে যাবে, অর্থাৎ অনেকটা ভালোর দিকে চলে যাবে। ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত হয়েছে, প্রয়োজনে তাদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করা হবে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। সচিবালয় ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এর আগে আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন চীনের সফররত মেডিকেল দলের সঙ্গে। পরে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানান, চীনা মেডিকেল টিম দেশে ফিরে গিয়ে সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্ত দেবেন তার ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা নেবে সরকার। তিনি জানান, গুরুতর আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন করা দরকার হবে, সরকার তাদের সব ধরনের সহায়তা দেবে। ছাত্র জনতার আন্দোলনে এ পর্যন্ত 25,000 আহতের তথ্য মন্ত্রণালয় পেয়েছে বলেও জানান তিনি। বিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে তারল্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার সকালে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান তিনি। আব্দুল আউয়াল মিন্টু বলেন, সবল দুর্বল আলাদা না করে পুরো আর্থিক খাতের সংস্কার দরকার। ব্যাংকের এই মুহূর্তে ক্যাশ ফ্লো সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করবে এবং করার পদ্ধতি উনি বের করছেন এবং উনি এ ব্যাপারে ওয়াকেবল আছেন এবং অত্যন্ত তাড়াতাড়ি এটা করবে। এটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের কাজ, উনি এটা করবেন এবং এই আশা নিয়েই আমি যাচ্ছি এবং উনি আমাকে আশা দিন সাহায্য পাইতে যত দেরি হবে তত সহায়তা বেশি লাগবে, আর যত তাড়াতাড়ি করবে সহায়তা কম লাগবে। 1996 সাল থেকে বিভিন্ন সময়ে বাজার কারসাজির সাথে এক এক সময় কাজ করছে এক এক গ্রুপ, বলেছেন বাজার সংশ্লিষ্টরা। এখন কারসাজির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে। এতে বিশেষত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঝুঁকি কমে যাবে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসিতে সূচক বেড়েছে 507 পয়েন্ট। এই সময়ের মধ্যে পুনর্গঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারে অনিয়ম তদন্তে কাজ করছে। মঙ্গলবার বিএসইসি কমিশন সভায় 4 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে জরিমানার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম, তাকে জরিমানা করা হয় 50 লাখ টাকা। আলোচিত আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়
সাকিব আল হাসানের অর্ধেক 25 লাখ টাকা। সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দূত হিসাবে কাজ করেছে। যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে জড়িত থেকে একজন ব্যক্তি এই ধরনের অন্যায় করে থাকে, তাহলে অন্যায়ের পরিমাণটা তার আসলে কত ছিল আপনি সেটাকেই চিন্তা করে দেখেন। যে উনি তো সাধারণ ব্যক্তি না, উনি একজন স্টার। তারপরেও যদি তাকে এই ধরনের কাজের সাথে জড়িত হয় তাহলে আসলে তাদের ইনভেস্টিগেশনের ভিতরে আরো অনেক বেশি আপনি তথ্য পাবেন। XYZ যারাই যখন কাজগুলো করে, তখন একটা সেশনে কিন্তু এক একটা গ্রুপ করে। এবার আপনি যদি 96 সাল থেকে দেখেন, তখন একটা গ্রুপ বাজারে কাজসাজি করেছে, 10 সালে একটা গ্রুপ কাজসাজি করেছে, বা যারা বড় আকারে ট্রানজাকশন করে তাদের নামটাই তো সামনে আসে। সব ক্ষেত্রে কাজসাজিকারক বলা মানে একেবারে এক নামে আখ্যায়িত করাটাও ঠিক হবে না, কিন্তু এক একটা সেশনে এক একটা গ্রুপ কিন্তু এই কাজগুলো সংগঠন করে থাকে। তো ফলে হয় কি, তারা যখন করে তারা কিন্তু একটি শেয়ার নিয়ে থাকে না। তারা যখন একটি শেয়ার কাজসাজি করে সাকসেসফুল হয়, তারা আরেকটি শেয়ার ধরে, আরেকটি শেয়ার ধরে, আরেকটি শেয়ার ধরে। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে তাদের তাদের ব্যাপ্তিটা বিস্তৃত হতে থাকে। বাজারে সুশাসন নিশ্চিত হলে পুঁজি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। বিনিয়োগকারীকে রক্ষা করবার পথ একটাই যে আগের ঘটনাগুলির সঠিক তথ্য অনুসন্ধান করে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, জরিমানা প্রদান করা হয়, তাহলে মনে করি যারা এই কাজগুলো করে তাদের কাছে একটা মেসেজ যায় বাজারে, যেটা আর করা যাবে না। তারা যে অন্যায় করেছে তার চাইতে কয়েক গুণ বেশি শাস্তি তাদেরকে যদি না দেয়া হয়, তাহলে আরেকজন শিক্ষা পাবে না। শাস্তি দেওয়াটা কিন্তু বড় ব্যাপার না। এই শাস্তি দেওয়ার সাথে সাথে আমাদের বাজারে একটা মেসেজ দিতে হবে, যেন অন্য কোনো ম্যানিপুলেটর যেন ম্যানিপুলেশন করার সাহস না পায়। বাজারে ভালো কোম্পানি আনতে বিএসইসির কার্যকর উদ্যোগের প্রত্যাশা বাজার সংশ্লিষ্টদের। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের মহারাষ্ট্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রংপুরে। দুপুরে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ঘুরে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে মৌলভীবাজারে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়ও। দুপুরে কওমি ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। এছাড়া মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এতে অংশ নেয় শত শত শিক্ষার্থী। বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্ররা প্রতিবাদ সমাবেশ করে। শহরের 7 মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ সাংবাদিকতার ইতিহাসে অতুলনীয় ছিলেন বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিকরা। তিনি কর্মনিষ্ঠা, দক্ষতা, প্রজ্ঞা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন বলে উল্লেখ করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক আতাউস সামাদের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব বলেন বক্তারা। তারা বলেন, সাংবাদিক আতাউস সামাদ ছিলেন সাহসী ও ন্যায়বান সাংবাদিক। তার ক্ষুরোধার লেখনির মাধ্যমে সবসময় স্বৈরাচার বিরোধী ভূমিকা রেখেছেন বলে জানান সাংবাদিক নেতারা। ভয়ডরহীন আর লোভহীন থেকে সত্য সঠিক প্রতিবেদন তৈরি ও প্রকাশে আজীবন আপোষহীন ছিলেন আতাউস সামাদ। বক্তারা বলেন, অনেক বড় মাপের মানুষ হলেও তিনি আচরণে ছিলেন বন্ধুবৎসল। সত্যনিষ্ঠ সাংবাদিকদের জন্য যুগে যুগে আতাউস সামাদের কর্মপ্রেরণা যোগাবে বলে আশা করেন বক্তারা। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ ও সাংবাদিক সোহরাব হাসান সহ অন্যান্যরা বক্তব্য দেন। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মাইনুল ইসলাম। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ট্যুরিস্ট দিবস উপলক্ষে টেকসই পর্যটনের নীতিমালা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। পূজায় সব ধরনের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রধান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে টেকসই করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহায়তা প্রয়োজন। ট্যুরিস্টদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য পুলিশকে সব ধরনের সহায়তা দিতেও নির্দেশ দেন মাইনুল ইসলাম। পর্যটন খাতকে এগিয়ে নিতে পরিবেশ দূষণ, বনায়ন রক্ষায় কাজ করতে হবে বলেও জানান তিনি।
2 দিন পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টমসের সার্ভার সমস্যার সমাধান হওয়ায় আজ থেকে পুরোদমে শুরু হয়েছে শুল্কায়ন কার্যক্রম। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের এসআই-কুডা ওয়ার্ল্ডের সার্ভার হালনাগাদের পর সৃষ্টি হয় এই সংকট। ফলে গত 2 দিন বেশ ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। সার্ভারের আপগ্রেডেশনের পর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সরিয়ে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম। আমদানি রপ্তানি বাণিজ্যকে গতিশীল করার লক্ষ্যে 1995 সালে চট্টগ্রাম কাস্টমস হাউসে অটোমেশনের যাত্রা শুরু হয়। একসময় এসআই-কুডা প্লাস ভার্সন থাকলেও গত 2013 সাল থেকে কাস্টমসে এসআই-কুডা ওয়ার্ল্ড পদ্ধতি চালু হয়। এই পদ্ধতিতে আমদানি রপ্তানি কার্যক্রমের প্রায় সবকিছুই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, কিন্তু মাঝে মাঝেই সার্ভারের গতি কমে যাওয়া কিংবা বিকল হয়ে যাওয়ার ফলে আমদানিকারকদের দুর্ভোগ পোহাতে হয়। এবারে খেলার সংবাদ। ঘরোয়া ফুটবলে আবারও জায়ান্ট কিলার হয়ে উঠতে চায় ব্রাদার্স ইউনিয়ন। এই মৌসুমে প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে থাকার লক্ষ্যে নতুন উদ্যমে দল গুছিয়েছে একসময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া খেলবেন ব্রাদার্সের জার্সিতে। দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পরিচিত হন ফুটবলারদের সঙ্গে, বিতরণ করেন জার্সি। মানিক মাহমুদের রিপোর্ট। ধুলো ময়লা পরিষ্কার করে ঝকঝকে ব্রাদার্স ইউনিয়নের ক্লাব অফিস। ট্রফিগুলো শোভা পাচ্ছে উজ্জ্বল আলোয়। ঘরোয়া ফুটবলে জীর্ণদশা কাটিয়ে নতুন উদ্যমে নতুনভাবে পথ চলা শুরুর প্রত্যাশা বাংলাদেশের পুরনো ও একসময়ের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্সের। বিগত সরকারের পতন ও রাজনৈতিক পরিবর্তনের স্বস্তিতে সংগঠকদের নিয়ে ক্লাবটিতে সংস্কারের উদ্যোগ নেন ব্রাদার্সের সাবেক সভাপতি মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফুটবলের নতুন মৌসুমে মানসম্মত দল গড়ার চেষ্টা করেছে ব্রাদার্স ইউনিয়ন। জামাল, শফিল, রহমতদের সাথে মাঝারি মানের বিদেশি ফুটবলার আছেন দলটিতে। মাঠেই অনুশীলনে ফুটবলারদের সাথে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পরিচিতি পর্ব ও জার্সি প্রদানের কার্যক্রম থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি, তাই আনুষ্ঠানিকতা হয় ক্লাব অফিসেই। আবারও কমলা রঙের জার্সির ঐতিহ্য ফিরে আসবে, মাঠে দাপট দেখাবে ব্রাদার্স, আশা ক্লাবের আহ্বায়কের। আগামী মাসে শুরু হতে যাচ্ছে 15 তারিখ ফেডারেশন কাপ এবং 18 তারিখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু হতে যাচ্ছে। সেই লিগে আমরা অংশগ্রহণ করার প্রস্তুতি হিসাবে আমরা ট্রেনিং সেশন আজকে থেকে শুরু করলাম। আমার বিশ্বাস আমরা যে শুধু যে রেলিগেশনটাকে বাঁচাবো তাই নয়, আমরা আরো বড় কিছুর আশা রাখতে পারি আমার মনে হয়। ব্রাদার্সের সবচেয়ে বড় চমক জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার যোগদান। প্রিমিয়ার লিগের দলবদলে এই মৌসুমে আবাহনী ক্লাবে নাম লেখালেও খেলোয়াড় নিবন্ধনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তার নাম জমা দেয়নি আবাহনী। অন্য কোনো ক্লাবও নেয়নি জামালকে। তৈরি হয় জটিলতায়। এমন অবস্থায় জামাল ভুঁইয়াকে খেলার আহ্বান জানায় ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স আমাকে ডাক দিছে, এটা আমি আই এম খুব গ্রেটফুল। আমি তো এটা আই ক্যানট থ্যাংক দেম এনাফ না, বিকজ ইভেন আমের ভাই দ্য নেক্সট ডে আমাকে বলছে, ইভেন দ্য ডে আফটার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়েছে, আমাকে বলছে তুমি এখানে আসো। দেশের স্বার্থে বলেন আর প্লেয়ারের স্বার্থে বলেন, যেইভাবেই বলেন, যেন এই ব্যাপারটা একটু শিথিল হয়ে যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো, যে জামাল আমাদের ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করে সে যেন খেলতে পারে। জামাল ভুঁইয়া আছে, ওটা দেখেও আমার আরো ক্লাবের উপরে আরো আশাটা বাড়লো যে এখন আরো ভালো করতে পারবো আমরা। ঢাকা প্রিমিয়ার লিগ ফুটবলে দুবার শিরোপা জিতেছে গোপীবাগের ক্লাবটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, জানালেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার আশ্বাস। বিদ্যুৎ জ্বালানি খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিকল্পনা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। অতীতে শতভাগ বিদ্যুতের নামে জ্বালানি ব্যবস্থাপনা ধ্বংসের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।